হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি আমরা 3 বান্ধবী মিলে বৌদির দেবরের সাথে। তো বন্ধুরা, গল্পটি শুরু করি। গরমের ছুটি পড়তেই আমরা 3 জন বান্ধবী প্ল্যান করে ফেললাম এবার একটু বাইরে কোথাও যেতে হবে। শহরের কোলাহল থেকে একটু মুক্তি, একটু নিরালায়। আমরা ঠিক করলাম যাব রীতা বৌদির গ্রামের বাড়ি। রীতা বৌদি আমার দূর সম্পর্কের আত্মীয়, খুব মিশুক, হাসি খুশি, আর তার রান্নার গল্প প্রচুর শুনেছি। আমরা পৌঁছালাম বিকেল নাগাদ। গ্রামের শান্ত পরিবেশ, দোতলা ছোট্ট বাড়ি, চারপাশে ধানক্ষেত, বাঁশঝাড়, আর একটু দূরেই এক পুরনো আমবাগান। রাতের খাবার দারুণ হলো। রীতা বৌদি খুব যত্ন করে খাওয়ালেন। খাওয়া দাওয়া শেষে আমরা 3 বান্ধবী ছাদে বসে গল্প করছিলাম। হঠাৎ করে ওরা বলল, চল না আমবাগানে একটু হেঁটে আসা যাক, রাত অনেক মজা হবে। আমি একটু ইতস্তত করছিলাম। তখন রীতা বৌদি এসে বললেন, আমার দেবর এখন ছুটিতে এসেছে। ও চুপচাপ ছেলে, কিন্তু খুব ভদ্র। চাইলে ওদের সাথে ঘুরে আসতে পারো। ওরাও মাঝে মধ্যে রাতে বেরোয়। কি আমার মনে কেমন একটা কৌতূহল তৈরি হলো। দেবর, আমবাগান, রাত, সবকিছু যেন গল্পের মতো লাগছিল। রাত একটা পেরিয়ে গেছে। তখনই জানালা দিয়ে হাত ইশারা করলাম, ইঙ্গিতটা দেওয়া ছিল রাহুলের জন্য। একটু পরে আমবাগানের ভেতর থেকে নরম শব্দে কাশির আওয়াজ এল। আমাদের সংকেত বুঝে যাওয়া হয়েছে। আমরা 3 জন বান্ধবী খুব ধীরে হাসি চাপতে চাপতে বেরিয়ে পড়লাম ঘর থেকে। চারপাশটা নিস্তব্ধ, শুধু পায়ের আওয়াজ শোনা যায়। আমগাছের নিচে পৌঁছে দেখি রাহুল দাঁড়িয়ে আছে। ওর চোখে একটু ধোয়াটে চাহনি, যেন কিছু লুকোনো আছে। তোমরা এলেই না, ও ফিসফিস করে বলল। আমি হেসে বললাম, সবে তো শুরু। সেই রাতে আমগাছের তলায় নিঃশব্দ বাতাসে সম্পর্কের একটা অজানা রং ছড়িয়ে পড়তে শুরু করল। কেউ কিছু বলেনি, শুধু চোখে চোখে ইঙ্গিত ছিল। আমরা 3 বান্ধবী, আমি, শাইনি আর কৃতিকা, সেদিন রাতে যেন এক অদ্ভুত অনুভব নিয়ে পৌঁছালাম আমগাছের তলায়। চারপাশটা নিঃশব্দ, শুধু গাছের পাতাগুলো মাঝে মাঝে বাতাসে কেঁপে উঠছে। গাছতলার এক কোণায় দাঁড়িয়ে ছিল অর্ণব, রীতা বৌদির দেবর। সাদা টি শার্ট, হাতে একটা হালকা টর্চ, আর ঠোঁটে অল্প একটা হাসি। কিন্তু ও চোখে যেন কিছু কথা চেপে বসে আছে। তোমরা সবাই এসেছ? ভাবিনি সত্যি আসবে, অর্ণব বলল। শাইনি হেসে বলল, এই তো ভাবলাম একটু সাহস করে দেখা যাক রাতের গ্রামের রংটা কেমন। কৃতিকা তখন গাছের গুড়িতে বসে পড়ল। আমি পাশে দাঁড়িয়েছিলাম, আর অর্ণব একটু এগিয়ে এল। ওর চোখ আমার দিকে এক মুহূর্তে আটকে গেল। আমাদের মাঝে তখন অদ্ভুত এক নীরবতা। কথা কম, অনুভব বেশি। অর্ণব খুব মোলায়েম গলায় বলল, এই জায়গাটা আমার খুব প্রিয়। ছোটবেলা থেকে রাত হলেই এখানে এসে বসি। জানো, চাঁদের আলো, গাছের ছায়া কেমন জাদুর মতো লাগে। আমি মুচকি হেসে বললাম, হয়তো এই রাতেই কিছু গল্প শুরু হয়। কৃতিকা আর শাইনি তখন নিজেদের মধ্যে হাসাহাসি করছিল। আমরা একটু দূরে হাঁটতে লাগলাম, আমি আর অর্ণব। পায়ের নিচে শুকনো পাতার আওয়াজ, আর মাঝে মাঝে হালকা ঝিঙি ডাকার শব্দ। হঠাৎ হালকা বাতাসে আমার ওড়নাটা উড়ে গেল। অর্ণব হাত বাড়িয়ে সেটা এনে দিল, আর সেই মুহূর্তে ওর আঙুল ছুঁয়ে গেল আমার হাতের পাশ। সেই স্পর্শ 1 সেকেন্ডের বেশি ছিল না, কিন্তু তার তীব্রতা যেন মিনিটের মতো দীর্ঘ। আমরা কেউ কিছু বললাম না, শুধু একবার চোখে চোখ পড়ল। সেই চোখের ভাষায় যেন লেখা ছিল কিছু অপূর্ণ কিন্তু গভীর। রাতের সেই আমগাছতলার মুহূর্তটা যেন মনের এক কোণায় চেপে বসেছিল। পরদিন সকাল থেকে আমরা কেউ সে কথা মুখে আনিনি, কিন্তু আচরণে বদলটা পরিষ্কার ছিল। অর্ণব এখন প্রায়ই আমাদের ঘরের পেছনের বাগানে চলে আসত। ওর কাছে একটা পুরনো গিটার ছিল, যেটা বাজিয়ে মাঝে মাঝে গুনগুন করে গান ধরত। আমি বই হাতে ছাদে বসে থাকতাম, কিন্তু মনটা থাকত নিচের সুরে। কখন যে পাতা উল্টানো বন্ধ হয়ে যেত বুঝতাম না। কখনো হঠাৎ করে ওর চোখ আমার দিকে উঠত, সেই চোখে প্রশ্ন থাকত না, শুধু একরকম নিশ্চয়তা। একদিন সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল। ছাদে একা দাঁড়িয়েছিলাম। হঠাৎ পিছন থেকে অর্ণব এসে ছাতাটা আমার মাথার উপর ধরল। ভিজে গেলে তুমি তো অসুস্থ হয়ে পড়বে, ও বলল। আমি হেসে বললাম, আর তুমি? তোমার মাথা ভিজছে না, সেটাই তো আমার দরকার। ও একটা হালকা হাসি, কিন্তু ভেতরে যেন ঢেউ। ওর চোখে তখন একরকম স্থিরতা, আর আমার মনে একরকম আলোড়ন। সেই রাতের গল্প রাত বাড়ে, আড্ডা জমে। রীতা বৌদি আমাদের 4 জনকে নিয়ে বসেন গল্প করতে। আমরা মশা তাড়ানোর অজুহাতে বাইরে বেরিয়ে যাই। সেদিন অর্ণব পাশে বসে চুপচাপ ছিল। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এত চুপ কেন? ও ধীরে বলল, জানি না,
তোমার সাথে কিছু কিছু মুহূর্তে কথা না বলেও সব বলা হয়ে যায় যেন আমার বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। এত সোজাভাবে কেউ কখনো আমাকে অনুভব করেনি। আমি কিছু বলিনি, শুধু পাশে একটু কাছে গিয়ে বসে পড়লাম। একটা পাতা উড়ে এসে ওর গালে লাগে। আমি বাড়িয়ে দিয়ে সেটা সরিয়ে দিলাম। আমার আঙুল ওর মুখ ছুঁয়ে গেল। চোখে চোখ, নিঃশব্দ, কিন্তু অনুভবে যেন গর্জন। রীতা বৌদির গ্রামের বাড়িটা যেন আমাদের চারজনের এক স্বপ্নের ঠিকানা হয়ে উঠল। সকালটা কাটত হাসিম যায়, দুপুরটা গল্পে, আর সন্ধ্যা নামলেই এক অদ্ভুত উত্তেজনা ছেয়ে যেত আমাদের মন জুড়ে। সেই রাতটাও ছিল অন্যরকম। আমরা চারজন, আমি, আমার দুই বান্ধবী শাইনি ও কৃতিকা, আর অর্ণব, একসাথে বসেছিলাম উঠানে। পেছনের আমগাছটা আলোধারিতে ছায়া ফেলে রেখেছিল। চারপাশে কেমন এক রহস্যময় নিস্তব্ধতা। হালকা বাতাসে পাতাগুলো নড়ছিল, আর আমাদের কথাবার্তা যেন মিশে যাচ্ছিল সেই শব্দে। হঠাৎ শ্রুতি বলল, তোমরা টের পাচ্ছ না? রাত যত বাড়ছে কেউ কেউ একে অপরের দিকে একটু বেশিই তাকাচ্ছে। আমরা সবাই হেসে উঠলাম। মেহুলি বলল, চল এবার ভিতরে যাই, রীতা বৌদি হয়তো ডাকবে। ওরা দুজন চলে গেল, কিন্তু আমি আর অর্ণব থেকে গেলাম আমগাছের নিচে, আলো ছায়ে মুখ ঢেকে। আমি জানতাম ও কিছু একটা বলতে চাইছে। তুমি যদি চুপচাপ থেকেও আমার পাশে থাকো, তাতেই অনেক কিছু বদলে যায়, ও ধীরে বলল। আমি মুখ ফিরিয়ে ওর দিকে তাকালাম। আলো ছিল না, কিন্তু চোখে চোখ পড়তেই যেন চারপাশ জ্বলে উঠল। আর কিছু বলা লাগল না। আমি ওর পাশে এসে একটু বসে বললাম, সবকিছু বুঝতে হলে শব্দ দরকার হয় না, তাই তো? ও মাথা নাড়ল। হঠাৎ ওর হাতটা আমার হাতের কাছাকাছি এল, কিন্তু ছোঁয়নি, কেবল অনুভব ছিল। আমি এক চুল এগিয়ে হাত রাখলাম ওর হাতের উপর। কোনো শব্দ নেই, কোনো চুম্বন নেই, তবুও যেন সম্পর্কের এক নতুন মোড় ঘুরে দাঁড়ালো। গভীর রাত, জোনাকির আলো, আর আমরা দুই আত্মা এক নিঃশব্দ অনুভবে জড়ানো। ওর হাতের ছোঁয়া যেন শরীর নয়, মন ছুঁয়ে গেল। আমগাছের নিচে বসে থাকাটা ধীরে ধীরে এক গভীর মুহূর্তে পরিণত হচ্ছিল। চারপাশটা এতটাই নিঃশব্দ যেন পুরো জগৎ ঘুমিয়ে পড়েছে, শুধু আমরা দুজন জেগে আছি, আর আমাদের মাঝে ভাষাহীন কথোপকথন চলছে। অর্ণব হালকা গলায় বলল, এই রাতটা থেমে থাকুক, ঠিক এরকম। আমি ধীরে বললাম, সব সময় এমন রাত হয় না। ওর চোখে সেই চেনা আকর্ষণ, কিন্তু তার মধ্যে একরকম সংযম, একরকম যত্ন ছিল। আমি কোনো কথা না বলে মাথা নামিয়ে ওর কাঁধে হেলান দিলাম। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। জোনাকি পোকাগুলোর আলো, দূরের বাঁশবনের হালকা আওয়াজ, আর মাঝে মাঝে পাখির ডাক, সব মিলে যেন রাতটাকে আরও বেশি অনুভবী করে তুলেছিল। একসময় ও ধীরে আমার চুলের গা বেয়ে হাত চালাল, আর ফিসফিস করে বলল, তোমার কাছাকাছি আসলেই সব কিছু সহজ মনে হয়। আমি চোখ বন্ধ করলাম। কোনো শব্দ নাই, কোনো চিৎকার নাই, কেবল নিঃশ্বাসের শব্দে একে অপরকে অনুভব করছিলাম। আমাদের মাঝে কোনো তাড়া ছিল না, কোনো দাবি নয়, শুধু একসাথে থাকার এক চুপচাপ সৌন্দর্য। ভোরের দিকে ঠান্ডা পড়ে গিয়েছিল। আমি হালকা কেঁপে উঠতেই ও আমার পাশে আরও ঘেঁষে এল। নিজের গামছাটা আমার গায়ে জড়িয়ে দিল। আমি ধীরে বললাম, তুমি এমনই থাকবে তো? একদম এরকম, ও বলল, তোমার পাশে থাকলে নিজেকেও ভালো লাগে। সূর্য ওঠার আগেই আমরা ফিরে এলাম উঠানে। বান্ধবীরা তখনও ঘুমোচ্ছিল। কেউ কিছু জানল না, কিন্তু সেই রাতটা আমার মনে এমনভাবে ছাপ ফেল, যেন কোনো গোপন কথা কেউ শুধুই আমার জন্য লিখে রেখে গেছে। সেই রাতটার পর কিছু যেন বদলে গিয়েছিল। না, আমাদের কথাবার্তা তেমন কিছুই বদলায়নি, কিন্তু আমরা যখন একে অপরের দিকে তাকাতাম, দৃষ্টিটা আর আগের মতো ছিল না। চুপচাপ থাকলেও যেন ভেতরে অনেক কিছু বলে ফেলছিল। আমরা সবাই তখনও রীতা বৌদির বাড়িতেই ছিলাম। সকালে উঠেই বান্ধবী মিতা হঠাৎ হেসে বলল, কাল রাতে তো তোরা কোথাও গেছিলি? না রে। আমি একটু চমকে গিয়েছিলাম। না তো, কোথায় যাব? ঘুম ভাঙার সময় দেখলাম তুই আর অর্ণব ছিলি না। ভাবলাম বোধহয় কোথাও গেছিলে। আমি কিছু বললাম না। রূপা আমার দিকে তাকিয়ে হালকা চোখ টিপল। ও বুঝে ফেলেছে, অন্তত কিছুটা। এরপর সারাদিন আমরা ঘোরাঘুরি করলাম, কিন্তু আমার মন পড়ে রইল আগের রাতেই। অর্ণব খুব স্বাভাবিক ছিল, কিন্তু আমি জানতাম ওর ভিতরেও কিছু একটা জেগে উঠেছে। রাতে ও আবার কাছে এল, কিন্তু এবার আর সেই নির্জনতা ছিল না। বান্ধবীরা পাশেই ঘুমোচ্ছিল, আমি ঘরের এক পাশে বসেছিলাম। অর্ণব এক কাপ চা এনে দিল। ঘুমাসনি এখনো? তুমিও তো না? সব ঠিক আছে তো? ওর চোখে চিন্তা। আমি মাথা নাড়লাম, সব ঠিক, শুধু একটু গুলিয়ে যাচ্ছে। ও আস্তে আস্তে বলল, আগের রাতটা ভুলে যাব? আমি চোখ তুলে ওর দিকে তাকালাম।
ভুলতে চাই চাই না কি? তাহলে প্রশ্ন করো না কি? চুপচাপ আমরা বসে থাকলাম। জানলার বাইরে জোছনা পড়ছে, দূরে কুকুরের ডাক, রাতের হাওয়ায় আম পাতার শব্দ, সব মিলিয়ে আবার একটা অনুভব তৈরি হচ্ছিল। কিন্তু এবার আমরা জানতাম প্রতিবারই এমন রাত আসবে না। রাতের সেই নীরব মুহূর্তগুলো ভোর হলে আবার যেন অদৃশ্য হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে সবাই ব্যস্ত হয়ে পড়ে নিজেদের মতো করে, কিন্তু আমার ভিতরটা একদম চুপ করে থাকে, যেন কিছু একটা চেপে বসেছে। চোখ বন্ধ করলেই মনে পড়ে যায় অর্ণবের চোখে গভীর সেই দৃষ্টি, ওর কণ্ঠে ঝড়েপটা নির্ভরতা। আমি জানি ওর চোখে আমার জন্য কিছু আছে, শুধু ভালো লাগা না, তার চেয়ে বেশি কিছু। কিন্তু তবুও আমি ভাবি, ঠিক তো কি করছি? রীতা বৌদি তো আমাকে নিজের বোনের মতোই দেখে। অর্ণব হলো ওর দেবর। ওদের সংসার, পারিবারিক সম্পর্ক সব যেন একটা বাঁধনে বাঁধা। আর আমি এক সাধারণ মেয়ে, দুটো বান্ধবী নিয়ে একটু ঘুরতে এসেছি এখানে। আর এই কয়েকদিনেই আমার মনে এমন কিছু গেঁথে বসেছে যা না বলা যায়, না মেনে নেওয়া যায়। রাতে চুপচাপ বান্ধবীদের পাশে শুয়ে থাকি। ওরা ঘুমিয়ে পড়লে আমি জানলার পাশে গিয়ে দাঁড়াই। দূরে আমগাছটার নিচে অন্ধকার ছায়া পড়েছে। মনে পড়ে যায়, সেই জায়গাতেই তো আমরা একসাথে বসেছিলাম। ও যদি আমায় ভালোবাসে তাহলে সামনে এগিয়ে আসবে কি? আর আমি যদি ওকে ভালোবাসি তাহলে সমাজের চোখে আমরা কি? এই প্রশ্নগুলো আমাকে ঘুমোতে দেয় না। পরের দিন সকালে অর্ণব আমার পাশে এসে বসে। ওর চোখেও চিন্তা, কথা নেই। আমি হঠাৎ বলে ফেলি, তুমি যদি ভুল করেও কাকিমাকে বলো, আমি কি মুখ দেখাতে পারবো? অর্ণব আমার হাতটা ধরে ধীরে বলে, আমি বলবো না। যদি না তুমি চাও। আমি চাই তুমি আমার পাশে থাকো, কিন্তু তোমার ইচ্ছা ছাড়া না। গিয়ে এই উত্তরটুকু শুনে আমার চোখ ভিজে যায়। এক পাশে শান্তি, অন্য পাশে ভয়। আর সেই মাঝখানে দাঁড়িয়েছিলাম আমি, নয়না। সেদিন সকালটা অন্যরকম ছিল। শাইনি, কৃত্তিকা আর আমি বারান্দা চা খাচ্ছিলাম। হালকা বৃষ্টির পরে রোদের ঝিলিক, একটা সুন্দর গন্ধ চারদিকে। অর্ণব সিঁড়ি বেয়ে উঠছিল, আর আমি ভুল করে একটু বেশিই তাকিয়ে ফেলেছিলাম ওর দিকে। আর তখনই রীতা বৌদি চুপচাপ আমাদের পাশে এসে দাঁড়ালেন। এই অর্ণবকে এত কড়া নজরে দেখছ যে? কোনো গল্প চলছে বুঝি? মুচকি হেসে বললেন, কিন্তু চোখে ছিল অন্যরকম এক প্রশ্ন। আমরা তিনজনই একসাথে হেসে ফেললাম, যেন একটা হালকা রসিকতা। কিন্তু আমি জানতাম ওর চোখে ধরা পড়ে গেছি। দিনের বাকি সময়টা রীতা বৌদি খুব স্বাভাবিক ছিলেন, রান্নাঘরে রান্না করলেন, আমাদের খেতে ডাকলেন, গল্প করলেন। কিন্তু আমি বুঝতে পারছিলাম ওর ভেতরে কিছু একটা চলছে। বিকেলে আমি একা ছিলাম রান্নাঘরের পাশে। বৌদি এসে হঠাৎ বললেন, নয়না, তুই তো অনেক বড় হয়ে গেছিস, বুঝে চলিস সব। তবে মনে রাখবি, কারো ঘরের গল্প যেন নিজের গল্পে গাঁথা না পড়ে যায়। ও আমি কিছু বলতে পারলাম না। বৌদি চলে গেলেন, কিন্তু ওর কথাগুলো আমার ভিতরটা নাড়িয়ে দিল। আমি কি ভুল করছি? আমি কি একটা সম্পর্ক গড়ে তুলছি এমন একজনের সঙ্গে, যে আমার পরিবারের এক অংশ, এবং বৌদির পরিবারেরও? অর্ণব তখন উঠোনে দাঁড়িয়েছিল। ওর দিকে তাকাতে পারছিলাম না। আমার মুখে কেবল একটাই ভাবনা, এই সম্পর্ক যদি বৌদি বোঝেন, ওনার ভালো লাগবে তো। রীতা বৌদির কথাগুলো আমাকে বদলে দিয়েছে। আমার মধ্যে এক ধরনের চাপা অস্বস্তি কাজ করছিল, যেন আমি কিছু লুকোচ্ছি, অথচ সেটা আবার নিজের মনেরও খুব কাছের। অর্ণবের সাথে এই সম্পর্কটা যতই নিঃশব্দ হোক, ওর স্পর্শ, ওর কথা, ওর চাহনি, সব কিছুই আমাকে একটু একটু করে গড়ে তুলেছে, আবার টানেও ধরছে। সেদিন বিকেলে সবাই বাইরে ছিল। শাইনি ও কৃত্তিকা বৌদির সঙ্গে রান্নাঘরে, আর অর্ণব আমার পাশে এসে দাঁড়ালো। তুই কেমন আছিস, নয়না? ওর কণ্ঠটা খুব শান্ত, কিন্তু ওর চোখে আমি আমার সব প্রশ্নের উত্তর খুঁজছিলাম। আমি বললাম না কিছুই। ও আস্তে করে আমার হাতটা ধরল। আমি জানি তোর মন এখন হাজার দোলাচলে, কিন্তু একটা কথা বলি। বল। তুই না বললে আমি আর কিছু করব না। কিন্তু আমি চাই এই সম্পর্কটা শুধু স্মৃতি হয়ে না থাকুক। আমি চাই এটা ভবিষ্যৎ হোক। আমার গলা শুকিয়ে গেল। চারদিকে নীরবতা। শুধু ওর চোখে চোখ রেখে আমি বললাম, তাহলে কি করব আমরা? অর্ণব আস্তে করে বলল, চল, এখনই কিছু বলবো না কাউকে। আমরা দুজন শুধু নিজেদের ভালোবাসাটা বুঝে নিই। সমাজের চোখ, পরিবারের চোখ, সবকিছু একদিন সামলাব। এখন শুধু তুই আর আমি। আমরা সেই বিকেলে বসেছিলাম আমগাছের নিচে। কোনো শব্দ নেই, শুধু পাতার নরম দোল আর মনের নিঃশ্বাস। সেই মুহূর্তেই আমরা দুজন একসাথে একটা গোপন সিদ্ধান্ত নিলাম, এই ভালোবাসা আমরা ভাঙতে দেব না। কিন্তু এখনই কাউকে জানাবো না।
বিকেলের আলোটা ধীরে ধীরে নিঃশেষ হচ্ছিল। উঠোনে বসেছিলাম আমি আর রীতা বৌদি। চারপাশে এক ধরনের শান্ত অথচ ভারী নিস্তব্ধতা। বৌদি চুপ করে বসেছিলেন, হাতের কাজ শেষ করেও যেন কিছু একটা ভেবে চলেছেন। আমি বললাম, কি ভাবছেন বৌদি? তিনি একটু হাসলেন। তারপর সেই চিরচেনা স্থির ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে বললেন, তুই এখন অনেক বড় হয়ে গেছিস নয়না। শুধু বড় নয়, অনেক কিছু বুঝিসও। গিয়ে আমি অবাক হলাম। কিছু বলার আগেই বৌদি আবার বললেন, ভালোবাসা বড় অদ্ভুত জিনিস। অনেক সময় তা ঠিক বেঠিকের হিসেব মানে না। কিন্তু একটা কথা মনে রাখিস, ভালোবাসার থেকেও বড় একটা জিনিস আছে। তা হলো সম্মান। নিজের প্রতি, আর যার প্রতি তুই টান অনুভব করিস তার প্রতিও। আমি চুপ করে শুনছিলাম। বুঝতে পারছিলাম বৌদি অনেক কিছু জানেন যা আমি বলিনি। তিনি বললেন, আমি তোকে কিছু বলবো না, কারণ আমি জানি তুই যেটা ঠিক মনে করবি সেটাই করবি। তবে একটা অনুরোধ করব, কখনো নিজের ভিতরকার সত্যিটা লুকাস না। সত্যিই যদি কিছু থাকে, সেটা একদিন না একদিন আলো আসবেই। কি আমি মাথা নিচু করেছিলাম। গলার কাছে কিছু আটকে ছিল। বৌদি আস্তে করে আমার কাঁধে হাত রাখলেন। তুই যা বুঝিস, যা অনুভব করিস, সেটা তোরই সম্পদ। তবে তা যেন কারো মনে আঘাত না দেয়, এইটুকু খেয়াল রাখিস। ভালোবাসা তখনই পূর্ণ হয় যখন তাতে কারো চোখে জল না আসে। সন্ধ্যার বাতি জ্বলে উঠল। বৌদি উঠে গেলেন ধীরে ধীরে। আর আমি চুপ করে বসে রইলাম, মনটা হালকা অথচ গভীর এক ভাবনায় ভরে গেল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।